একটা বিষয় নিয়ে কথা না বলেই পারলাম না। এই জন্যই আসলে ভিডিওটা করা। একজন শিল্পী হয়ে আরেকজন শিল্পীর জন্য কিছু কথা বলতে চাই। আমি কথা বলতে চাই রাহুল ব্যানার্জির জন্য, যিনি দীঘায় শুটিং করতে গিয়ে মারা গিয়েছিলেন। আসলে রাহুলদার মারা যাওয়ার পরে বেশ কিছু স্টেটমেন্টে আমি খুব এলোমেলো পেয়েছি। আমি প্রত্যেকটাই ভিডিও দেখেছিলাম, দেখছি এবং এখন পর্যন্ত দেখেই যাচ্ছি। তো সেই সময় জাস্ট যখন মারা যাওয়ার খবরটা আমরা শুনতে পাই, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের ভিডিও দেখা যায়। শুটিং ইউনিটের পক্ষ থেকে অনেকের বক্তব্য শুনেছি, ইনফরমেশন অনেকে দিয়েছে যে আসলে কি করে মারা গিয়েছে। তো সেখানে পাওয়া গিয়েছে, কেউ বলছে যে শুটিং শেষ হয়ে গিয়েছিল, প্যাক আপ হয়ে গিয়েছিল, তখন নাকি সে নিজেই জলে নেমেছিলেন এবং তারপরে ভেসে তলিয়ে গিয়েছে। আবার কেউ কেউ বলছে যে ওই শুটিং শেষ হয়ে প্যাক আপ হয়ে যাওয়ার পরে সে কিন্তু ওই জলে দাঁড়িয়ে থাকতে থাকতে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আবার অনেক রকমের ইনফরমেশন পাওয়া যাচ্ছে। তো সেখানে কিন্তু শুটিং প্যাক আপ এমন কথাই বারবার শুনেছি শুটিং ইউনিটের পক্ষ থেকে। আর নায়িকা নায়িকা নিজে স্টেটমেন্ট দিয়েছে যে সে শুটিং করছিল, দুজনেই শুটিং করছিল, দুজনেই পড়ে গিয়েছে, সে ভালো আছে। কিন্তু রাহুলদার কি হয়েছে? রাহুলদার কাছে তাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? এরকম একটা ভিডিও কিন্তু সবাই দেখেছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সত্যকে ঢেকে একটা মিথ্যাকে এস্টাবলিশ করার জন্য কত রকমের মিথ্যা বলা হচ্ছে, অনেক রকমের মিথ্যা বলা হচ্ছে। একটা আর্টিস্টের দুপুর 2টা 3টার দিকে শুটিং প্যাক আপ হয়ে যায় না নিশ্চয়ই? শুটিং করতে গিয়েছে, সে দুপুরবেলায় শুটিং মানে সকালে শুরু করে দুপুরেই শুটিং প্যাক আপ হয়ে যায়। এটা তো খুবই হাস্যকর একটা ব্যাপার আমার মনে হচ্ছে। আমি যেহেতু একজন আর্টিস্ট, আমরা জানি শুটিং করতে গিয়ে কি কখনো দুপুর 1টা 2টা দিকে শুটিং প্যাক আপ হয়ে যায়? সর্বোচ্চ ডে টু ডে লাইট, মানে সান টু সানলাইটের মধ্যেই কিন্তু কাজটা শেষ হয়ে যেতে পারে, সর্বোচ্চ বিকেলে প্যাক আপ হতে পারে। বাট বারবার শুটিং ইউনিট বলছে যে দুপুরে প্যাক আপ হয়ে গিয়েছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যে তার হার্ট অ্যাটাক হয়েছে, এখানে পোস্টমর্টম রিপোর্টে হার্ট অ্যাটাক পাওয়া যায়নি। তো আমার কথা হচ্ছে যে শুটিং ইউনিট কি করে একবার বলছে হার্ট অ্যাটাক হয়ে সে মারা গেছে, জলের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, আবার শুটিং প্যাক আপের পর সে দাঁড়িয়েছিল। সে কি বাচ্চা মানুষ যে সে জলের মধ্যে দাঁড়িয়ে থাকবে? সে খেলাধুলা করবে, মজা করবে। তাকে উঠতে বললে সে পারে উঠবে না। বাচ্চাদেরকে অনেক সময় জোর করে জল থেকে তুলতে হয়। তো সেই জিনিসটা কি, রাহুল দা কি বাচ্চা? সে বাচ্চার বাবা, কিন্তু সে কিন্তু বাচ্চা না। তো আমার কথাটা হচ্ছে যে একজন আর্টিস্ট সে শুটিং করতে গেল, তাকে নিরাপত্তা দেওয়া হলো না, সেখানে কোস্ট গার্ড নেই, সে জলের মধ্যে ডুবে গেল, যেতেই পারে এরকম একটা জায়গার মধ্যে, যেখানে সেখানে কিন্তু সমুদ্রে নামা যায় না, বা ওখানে যদি কোনো ভালো নিরাপত্তা না থাকে তাহলে তো সমুদ্রে নামাই যাবে না প্রথমত। দ্বিতীয়ত সমুদ্রে যখন ভাটার টাইম থাকে, সব থেকে রিস্কি টাইম হচ্ছে ভাটার টাইমে। মানুষ বোঝে না, তখন নেমে যায় না, নেমে যাওয়ার পরে যখন জোয়ারটা আসে তখন কিন্তু মানুষ ডুবে যায়। তো এই জিনিসগুলো কিন্তু কিছু জিনিস আমাদের জানতে হবে সমুদ্রের বিষয়ে, কিন্তু আমরা সবাই জানি না। আমি জানি না বা আমরা জানি না। যারা সমুদ্রে থাকে, সমুদ্রের আশেপাশে থাকে, ওই সমস্ত এলাকায় থাকে, তারা কিন্তু সমুদ্রের ভাষাটা বোঝে। তো সেই জন্য আমাদের যেটা করতে হয়, শুটিংয়ে গেলে আমরা যেরকম বাংলাদেশে কক্সবাজারে শুটিংয়ে বা কুয়াকাটায় শুটিংয়ে গেলে, সমুদ্রে শুটিংয়ে গেলে আমরা পারমিশন নিই। পারমিশন নিলে যেটা হয় যে আমাদের সঙ্গে কোস্ট গার্ডেরা থাকে, আরও সব নিরাপত্তা কর্মীরা থাকে, সবাই থাকে, যাতে করে আমরা কোনো বিপদে পড়লে সে সময় যেন আমাদেরকে উদ্ধার করতে পারে। তো আমার কথা হচ্ছে যে এরকম একজন অভিনেতা, একজন গুণী অভিনেতা, তার চলে যাওয়া এভাবে নিরাপত্তাহীনতায় আসলে কেউই মেনে নিতে পারছে না, মেনে নিতে পারবেও না। তো আমার প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত শুটিং ইউনিট মিথ্যা কথা বলছে, এখন পর্যন্ত শুটিং ইউনিট সবকিছু লুকিয়ে যাচ্ছে, লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো চেষ্টা করে তো আসলে সবকিছুর পার পাওয়া যায় না। মিথ্যা দিয়ে সত্যকে ঢাকলে সত্য কি ঢেকে থাকবে কখনো? কখনো ঢেকে থাকবে না। এখন তাদের এই যে ভুলভাল স্টেটমেন্টে কিন্তু সমস্ত কিছু সামনে চলে আসছে। প্রত্যেকের মনে একটা প্রশ্ন যে আসলে রাহুল দা মারা গেল কি করে? সবাই বুঝতে পারছে যে তার মৃত্যুটা কিন্তু অস্বাভাবিকভাবে। সে 1 ঘন্টা জলের নিচে ছিল এবং সে প্রচুর পরিমাণে বালি এবং জল তার ফুসফুসে ঢুকে গিয়েছিল। তো সে এতক্ষণ পর্যন্ত জলের নিচে, তাকে উদ্ধার করার চেষ্টা সত্যি কি করা হয়েছিল? শুটিং তো তাড়াতাড়ি প্যাক আপ হয়নি। শুটিং দুপুর 2টা 1টার দিকে কখনো প্যাক আপ হয় না, নিশ্চয়ই হয়নি। তাহলে শুটিংয়ে যদি চলছিল, শুটিং যেহেতু চলছিলই, তাহলে তার ড্রোন শট নেওয়ার জন্য তাকে অনেকটা পর্যন্ত জলে পাঠানো হয়। তো ড্রোন, আমরা জানি যে ড্রোন যখন শট নেয় তখন কিন্তু জলের মাঝখানে দেখানোর জন্য আরেকটু বেশ গভীরটাই পাঠানো হয় মানুষকে। তো তাই যদি পাঠানো হয়ে থাকে, তাকে যদি আরেকটু সামনেই ঠেলে দেওয়া হয়, তাহলে তার চতুর্দিকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা কেন ছিল না?
এই অ্যাক্সিডেন্টটা কেন ঘটলো, কেনই বা নায়িকা, এটা নায়িকার সাথে হতে পারতো, তার সাথে হলো, যার সাথেই হোক না কেন, যে কোনো আর্টিস্টের ক্ষেত্রেই হোক না কেন, আমাদের পরিবার আমাদেরকে ছেড়ে দেয় শুটিং ইউনিটের সাথে, এখানে যাই ওখানে যাই, দূর দূরান্তে যাই, বিভিন্ন জেলায় যাই, বিভিন্ন জায়গায় যাই, আমরা অনেক রকমের রিস্কি সিন করি। তো আমাদের এই নিরাপত্তার যে ব্যাপারগুলো তারা যদি নিশ্চিত না করতে পারে, তাহলে পরিবার থেকে কিভাবে নিশ্চিন্তে আপনাদের কাছে বা শুটিং ইউনিটের কাছে পাঠাবে, এটা একটা প্রশ্ন। আর আম, এখন আমাদের যে সমস্ত রিস্কি সিন করতে হয়, এটা করার জন্য যদি আমাদের জীবন দিয়ে দিতে হয়, তাহলে তো খুবই ঝামেলা একটা বিষয়, তাই না? যে কেউ হয়তো আমাকে চাকু দিয়ে মেরে ফেলছে, তো এখন চাকু দিয়ে মেরে ফেলা সিন করতে গিয়ে যদি তার প্রপার প্র্যাকটিস না থাকে, প্রপার নিরাপত্তা ঠিকঠাক না থাকে, বা যে চাকুটা দিয়ে মারছে সেটা আসলে ডেমো চাকু কিনা, সত্যিকারের চাকু যদি হয়ে থাকে, সেটার জন্য আলাদা একটা প্র্যাকটিসের দরকার আছে। এই সমস্ত রিহার্সাল প্র্যাকটিস ছাড়াই যদি আমি শুটিং করতে যাই, তাহলে এখন দেখা যাচ্ছে সত্যি সত্যি আমাকে চাকু দিয়ে মেরে ফেলার সিন আমাকে মেরেই ফেললো। তো এখন ওই যে জলের মধ্যে গিয়ে যদি আমি সত্যি সত্যি জলে এভাবে জীবন দিয়ে দিতে হয় একটা আর্টিস্টের, তাহলে তো খুবই দুঃখজনক একটা ব্যাপার। তারপরে আবার যদি তারা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করে থাকে, সত্যকে লুকিয়ে মিথ্যাগুলোকে স্টাবলিশ করার চেষ্টা করে থাকে, তাহলে তো এটা আরও বেশি দুঃখজনক ব্যাপার। শুটিং ইউনিটের এটা বোঝা উচিত যে একটা পরিবার তার ছেলেকে হারিয়েছে, তার বাবাকে হারিয়েছে, তার হাজব্যান্ডকে হারিয়েছে, এবং পুরো দেশে বিদেশে আমাদের এপার বাংলা ওপার বাংলা অনেক রাহুলদার অনেক ফ্যান ফলোয়ার ছিল, তারা সবাই কিন্তু খুবই ব্যাপারটারই আসলে সত্যি একটা বিশাল একটা আঘাত পেয়েছে। তো সেই আঘাতের জায়গা থেকে আমি বলছি, আমি একজন আর্টিস্ট হিসাবে আমার প্রশ্ন যে সেই শুটিং ইউনিটে এর আগেও কিন্তু এই লীনা গঙ্গোপাধ্যায়, উনি একজন প্রযোজক, উনার প্রযোজনায় যতগুলো সিরিয়াল হয়েছে তার মধ্যে 4-5 জন মারা গিয়েছে ইতিমধ্যে, এর আগেও দেখেছি আমরা। তার সিরিয়াল করতে গিয়ে এতগুলো মানুষ কেন মারা যায়, এটা তো একটা বিশাল চিন্তার বিষয় এই এই মুহূর্তে এসে। এবং এর আগে যারা মারা গিয়েছে তাদের বিষয়গুলো এতভাবে ভাবায়নি, কিন্তু এখন রাহুল ব্যানার্জির মারা যাওয়ার বিষয়টা কিন্তু সবাইকে খুব করে ভাবিয়েছে। আমি তো বেশ কয়েকদিন থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি তার এই সমস্ত ভিডিও দেখে, যে এইভাবে কেন অকালে প্রাণ হারাবে সে। তার তার এটা তো কখনো আমরা আশা করি না। অকালে কোনো আর্টিস্ট বা যে কেউই হোক না কেন অকালে প্রাণ হারাবে, একটা দুর্ঘটনা হতে পারে, কিন্তু এটাকে দুর্ঘটনা কি করে বলবো? এটা তো মনে হচ্ছে না যে আসলে দুর্ঘটনা। হয় এটা ঘটানো হয়েছে, আর হয়তো এটা ঘটে গিয়েছে কারো নেগলেন্সের কারণে, সেটাও কেন হবে, সেটা তো আসলে বিচার হওয়া উচিত। আমার মনে হয় টলিউডের এটা একটা বিশাল লস, সবারই একটা ক্রাইসিস ক্রিয়েট হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রির জন্য, সবাই কাঁদছে, সবাই কষ্ট পেয়েছে, এবং এটা একটা ব্যাপার যে ঘটে গেছে, এটা বিচার হওয়া উচিত। যদি কারো নেগলেন্সির কারণে ঘটে যেয়ে থাকে, তার অবশ্যই অবশ্যই তাকে এই বিষয়ে জবাবদিহিতা করতে হবে এবং করানো উচিত। আর এটার বিচার ব্যবস্থাও যেন খুব কঠোরভাবে গ্রহণ করা হয়। আমি এবার বাংলা থেকেই বলছি। তবে আর্টিস্ট তো আমাদের আমাদের এখানে কিন্তু শুটিং করতে গেলে, যখন আমরা সমুদ্রে শুটিং করতে যাই, আমরা ছোট টিম হোক বড় টিম হোক, আমরা চেষ্টা করি পারমিশন নিয়ে কাজ করার, কারণ রিস্ক নিয়ে কাজ করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই দুর্ঘটনা এড়াতে কিন্তু আমরা পারমিশন নিই। তাহলে ইন্ডিয়া তো আসলে আমরা ফলো করি সবসময়, বলিউডকে ফলো করি, টলিউডকে ফলো করি, আমরা ভালো কাজগুলোকে ফলো করি। তো সেই ভালো কাজের পেছনে তো আসলে অনেক ভালো ভালো টিম থাকে, তাই না? তো সেই টিমগুলো আসলে যদি এভাবে নিরাপত্তাহীনতায় মানুষকে ভোগায়, নিরাপত্তা না দিয়ে তাদের জীবনের এরকম একটা ঝুঁকি নিয়ে ফেলে, তাহলে তাদেরকে কি ফলো করব আমরা? তাদেরকে ফলো করার তো আসলে কিছু থাকবে না, বরং তাদের কাছ থেকে আমরা একটা ভুলভাল শিক্ষা পেয়ে যাচ্ছি, যে তুমি শুটিং টিম চলে গেলে দীঘায় শুটিং করতে, এরকম একটা রিস্কি জোনে। সমুদ্রের অনেক রকমের ভাষা থাকে, সমুদ্রে সবসময় নামা যায় না। তো সেই সমস্ত রিস্কি টাইমে রিস্কি জোনে গিয়ে আর্টিস্টকে নামিয়ে দিলে আর্টিস্ট তো বুঝবে না, সে তো আর ট্রেন আপনা না, আমরা তো সবাই সমুদ্রের সঙ্গে বড় হয়ে অভ্যস্ত না। তাহলে সেখানে গিয়ে যারা সাঁতার জানে স্বাভাবিকভাবে, তারাও তো সমুদ্রে গিয়ে সাঁতার কাটতে পারবে না। সমুদ্রের যে ঢেউ বা যে চোরাবালিগুলো থাকে, চোরা জায়গাগুলো থাকে, সেই সমস্ত জায়গার সাথে তো আসলে অনেক অনেক ভালো সাঁতারুও কিন্তু পেরে উঠবে না। তো সেটা শুধুমাত্র ওই মানে সমুদ্র এলাকার মানুষগুলোই খুব ছোট থেকে সেখানে বড় হয় বলেই তারা এই সমস্ত জায়গার সাথে, প্রতিকূলতার সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠেছে, তারা পারবে সেই সব জিনিসগুলো। তো এই জিনিসগুলো আর যেন কখনো না হয়, আর এই বিচারটা হোক। রাহুলদার এভাবে চলে যাওয়াটা, কারো নেগলেন্সের কারণে চলে যাওয়াটা আমরা মানবো না, মানা উচিত না, মেনে নেওয়াটা খুব কষ্টকর। তাই বিচার হোক, এটাই মন থেকে সত্যিই চাই। কিছু বলার নেই, খুব ফ্রাস্ট্রেশন থেকেই আসলে এই ভিডিওটা করা। আমি কোনো ভুল কথা বলে থাকলে আমাকে ক্ষমা করবেন। সত্যি এই কথাগুলো বলা খুব দরকার ছিল, এবং না বলতে পেরে অস্থির লাগছিল।
সবাইকে গুড বাই।